স্বাগত বিআরবি কেবলস লিমিটেড ইলেকশন এক্সপ্রেসে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আমরা যেখানে ছিলাম যে ইলেকশন এবং নির্বাচনের যে পরিস্থিতি, নির্বাচন পরবর্তী যে পরিস্থিতি, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমার সাথে দুজন আছেন, আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং আমিরুল মোমিনিন মানিক। আপনার সাথে কথা বলছিলাম। বিরতি যাওয়ার আগে আপনার সাথে যেটি বলছিলাম যে বিএনপি ক্ষমতায় আসলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আপনি যেটি বললেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার। আপনার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোথায়? একই সাথে আওয়ামী লীগের একটি প্রশ্ন থেকেই যায়, সেটি কিভাবে? মানে আমি বলছিলাম যে ধরেন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে মানে ধরেন এখানে সংস্কার প্রক্রিয়াটা কিভাবে চলবে, কিভাবে আসলে চলবে। ধরেন বিএনপির 31 দফা আছে, জুলাই সনদ আছে, আবার এখানে একটা গণভোটের মাধ্যমে হলো, ফলে এখানে নতুন করে কিন্তু আসলে এগুলো বাস্তবায়নের প্রশ্ন আছে, এবং এই বাস্তবায়ন করতে গেলে আপনার হচ্ছে এই আমলাতন্ত্রের সংস্কারের প্রশ্ন আছে। ফলে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা সম্পন্ন করা এবং বাংলাদেশকে একটা নতুন শুরু দেওয়া, এটা একটা কাজ। কিন্তু এইখানে কোনো বিস্ফোরা যদি আপনি রেখে দেন, তাহলে তো আসলে ব্যাপারটা হবে না। তাহলে আওয়ামী লীগ এখানে থেকে ধরেন এখান থেকে উচ্ছেদ হয়ে চলে গেছে, এক অর্থে বলা যেতে পারে। কিন্তু আওয়ামী লীগের অনেক সমর্থক, অনেক ভোট তো এখানে রয়ে গেছে অবশ্যই। হ্যাঁ, এবং বাংলাদেশের একটা বিরাট অংশ আওয়ামী লীগের সাপোর্টার ছিল, তারাও রয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? আপনি কি দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিবেন? এটা তো আসলে সম্ভব না। তাহলে আপনাকে একটা প্রসেসের ভেতরে যেতে হবে। প্রথমত হচ্ছে আপনি ন্যায় বিচার কায়েম করবেন, যারা অন্যায় করেছে তাদেরকে আপনি বিচারের সম্মুখীন করবেন, এবং এরপর একটা ট্রুথ এবং রিকনসিলিয়েশনের প্রসেসের ভেতরে যেতে হবে, যে আসলে যারা এখানে অন্যায় করেছে বা বিভিন্ন ধরনের অপরাধের সাথে ছোট মাত্রায়ও যুক্ত ছিল, বিচার হবে। হ্যাঁ, আবার যারা ধরেন একটা ধরনের রাজনৈতিক অন্যায় করেছে, অর্থাৎ একটা ফৌজদারি অপরাধ করে নাই, তারা স্বীকার করবে যে আচ্ছা ঠিক আছে, আমরা এইটা করেছি, এটা ঠিক হয় নাই, অমুককে আমরা আসলে খামোখায় হয়রানি করেছি। এটা ধরেন হয়তো ফৌজদারি অপরাধে অমুক কিছু বড় কিছু না, কিন্তু আসলে এটা রাজনৈতিকভাবে এক ধরনের সমস্যা। কারণ এইটার একটা স্বীকৃতি সে দিল, আচ্ছা আমি ওইখানে দিচ্ছি, এবং একটা রিকনসাইলেশনের প্রসেস। যে অন্যায় করেছে সে হচ্ছে বিচারিক প্রক্রিয়ার ভেতরে, আর যে এইরকম ধরনের কাজ করেছে তার সেটার ভেতর দিয়ে একটা রিকনসাইলেশনের প্রসেসের ভেতরে আসতে হবে। তাহলে কি হবে, যে একটা বিরাট জনগোষ্ঠীকে তো আপনি দেশ থেকে মানে তাড়া দিতে পারেন না, তাকে এক ঘরে করে রেখে দেশের ভেতরে একটা বিস্ফোরক হিসেবেও তাকে তৈরি করে রাখতে পারেন না। ফলে এই পুরো সমাজের ভেতরে ধরেন 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি তাকে দিতে হবে, 71-এর স্বীকৃতি যেমন জামায়াতে ইসলামীকে দিতে হবে, আওয়ামী লীগকে 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিতে হবে। এখন দিচ্ছে, এটা আওয়ামী লীগও দিতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে ওইখানে যে আমাদের ইতিহাসের বড় বড় পর্বগুলো সম্পর্কে একটা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে, যেটা আসলে এই রিকনসিলিয়েশনের ভিত্তিও হবে। ফলে এই ধরনের জায়গাতে যদি আমরা একটা জায়গায় যেতে পারি, তাহলে আসলে একটা এইখানে খুবই গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইউনিটির মানে কিন্তু আসলে সকল দলের ইউনিটটা, মানে আসলে অন্যকে বিবেচনা করার ক্ষেত্রে ধরা যাক যে অন্য দেশের সাথে আমি কি ধরনের আসলে ডিল করব, সেটা অন্য দেশকে কিভাবে ডিল করব, এই বিষয়ে আসলে আমাদের সকলের একমত থাকতে হবে। এটা আমি সরকার পক্ষে যাই, বিপরীত পক্ষে যাই, দেশের মানে স্বার্থ এখানে আমার কাছে প্রধান। আমার এই স্বার্থের ভিত্তিতে কিভাবে হব। এবং আওয়ামী লীগকে এই দিক থেকেও মানে আমাদের এখানকার একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের এখানকার মানুষের ভেতরেও এটা ধারণা আছে, এবং এটা সত্য যে আওয়ামী লীগ অনেক বেশি পরিমাণে ভারতের উপরে ডিপেন্ডেন্ট। ফলে ভারত প্রশ্নকেও আমাদের এখানে ডিল করতে হবে। আমি আর আপনি ধরেন কিংবা মানিক ভাই যদি এখানে একসাথে বসে আমরা বলছি যে আওয়ামী লীগ তার যে ভুলের যে ক্ষমাটা, সেটি যেমন জামাত যে দিয়ে এসেছে, এবং বারবারই জামাত বলছে, এবং জামাতের আমিরও বারবার বলেছে, আমরা সেই সময়ের রাজনৈতিক যে অবস্থা দৃষ্টি আমরা যে কাজ করেছি সেটির জন্য আমরা ক্ষমা চাচ্ছি, বারবার ক্ষমা চেয়েছে। আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ ক্ষমা চেয়ে আসবে? কিন্তু এই যে প্রায় 1.5 বছরের বেশি সময় চলে গেল, তাদের সর্বশেষ একটা মানে তারা কি বলা যেতে পারে যে কিছুটা একটা দেখিয়েছে, যদিও পুরোপুরি না। সজীব ওয়াজেদ জয় একটা বলেছে যে আচ্ছা আমরা এটাতে ভুল ছিল অনেক, কিন্তু কি ভুল ছিল, কি অপরাধ করেছে এটার এখনো স্বীকৃতি হয়নি। এই যে মানে যেটা 1400 মানুষকে যে হত্যা, সেটা দায় স্বীকার করে নাই, সেটা দায় স্বীকার করে নাই। মানে সেটা তারা বলেছে এটা ডিল করতে আমরা ভুল করেছি, কিন্তু এই যে এটার হত্যার দায়টা যে তাদের, এটার যে স্বীকৃতি, এই জন্য বলতেছে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এবং অপরাধের বিচার, এটা ছাড়া তো হবে না।
ওকে আপনি মানে এটার ভেতরে ঢোকাবেন। একই সাথে আমি বলছি এটার সাথে আরেকটা জিনিস যুক্ত, সে এখানে যদি এসে অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেটা তো আমরা দিব না। তাহলে আমরা বাংলাদেশের প্রশ্নেও এই মানে রিকনসাইলেশনের এটা একটা পার্ট থাকবে। অবশ্যই আপনার কাছে আবার আসবো। মানিক ভাইয়ের কাছে একই প্রশ্ন নিয়ে আসতে চাই যে আসলে এটা আসলে প্রক্রিয়াটা কিভাবে হবে, কারণ সমাজে এক্সক্লুসিভ রাজনীতি, এক্সক্লুসিভ একটা সমাজ ব্যবস্থা গঠন করতে হলে বিএনপিকে এই সমস্যাটা ফেস করতেই হবে। এটি আসলে বিএনপি কিভাবে ফেস করবে আপনি যদি বলেন। মানে আমরা ইনক্লুসিভের কথা বলি, ইনক্লুসিভ মানে হচ্ছে যে যারা গণহত্যায় জড়িত তাদেরকে আমাদের ইনক্লুড করতে হবে তা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে যে সকল শ্রেণী পেশা মতের মানুষ আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের বড় পরিচয়, প্রথম পরিচয়। সেই পরিচয়টা এস্টাবলিশড করা। আর আওয়ামী লীগের বিষয়ে আমরা আসলে যারা আলোচনা করছি আমরা আসলে অনেকটা দরদি হয়েই আলোচনা করছি। কেন? এটার কারণটা কি? আওয়ামী লীগ কি আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছে? চায়নি তো। এই সরকারকেই তো স্বীকৃতি দেয়নি। গণ অভ্যুত্থান হয়েছে বলেই তারা মনে করছে না। তারা মনে করছে যে তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র করে তাদের ক্ষমতাচ্যুত করা হয়েছে। কিন্তু শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কখনোই এই উপলব্ধি করা হচ্ছে না যে 24-এ আসলে কেন মানুষ রক্ত দিল। তারা কিন্তু ওই স্বীকৃতিটা দিতেই যাচ্ছে না। ফলে এখন তাহলে আমরা কিভাবে সেটেল করব? আমরা আমাদের বিষয়টা যদি দেখি, যারা বাংলাদেশপন্থী মানুষ, এই সরকার বা বিরোধী দল যারা হবে তাদের চিন্তা যদি করি, তাহলে সেটেলটা আমাদের করতে হবে যে অপরাধ কি হয়েছে তার বিচারের পরিপ্রেক্ষিতে। ধরুন এই অন্তর্বর্তী সরকার খুব টেকনিক্যালি কাজ করেছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে বিচার শেষ না হওয়া পর্যন্ত। এটাকেই যদি আমরা একটা নির্দেশক ধরি, সেই নির্দেশক ধরে বিচারটা আগে শেষ করে ফেলতে হবে। আর আওয়ামী লীগের যারা আসলে পরে রাজনীতি করতে চান তাদেরকে অবশ্যই দায়টা অনুভব করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং বিচারের সুপর্দ করতে হবে। দেখুন জামাতের মতো রাজনৈতিক দল, আওয়ামী লীগ বিএনপির চেয়ে তো ছোট রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতারা ওই সময় কিন্তু জানতো যে আমরা আসলে এখানে সুবিচার পাবো না বা আমরা এই বিচার থেকে কোনো ভালো কিছু পাবো না, আমাদের হয়তো ফাঁসি হবে বা বিভিন্ন সাজা হবে। তারপরেও তারা কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই নিজেরা বিচারের কার্যক্রমের মধ্যে এসেছে, আত্মসমর্পণ করেছে বা তাদের অনেকের সাজা হয়েছে। সেখানে আওয়ামী লীগের মতো সংগঠনের নেতা কর্মীরা যারা সবসময়ই অনেক সাহসী বলে দাবি করে, তো গণতন্ত্রের পক্ষের বলে দাবি করে, তারা কেন বিদেশে পালিয়ে আছে? আমার পরামর্শ হচ্ছে তারা দেশে আসুক, দল বেঁধে আসুক, তারা বিচারের মুখোমুখি হোক। যদি অপরাধ থাকে এই বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেই তো তাদের আদালতে সুপর্দ হতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। তারপরে যেটা ট্রুথ কমিশন এর কথা বলা হচ্ছে সেটাও আমাদের করা প্রয়োজন। যারা যারা স্বীকার করতে চায় দায়বদ্ধতা, অপরাধ স্বীকার করতে চায়, তারা এই কমিশনে এসে অকপটে বলবে এবং ক্ষমা প্রার্থনা করবে এবং তাদের যে ধরনের অপরাধ, যতটুকু অপরাধ তার বিচার হবে। আর যারা নিরপরাধ তারা কেন এই স্টিগমার মধ্যে থাকবে, তাই না? তো সেই জন্য এটা সেটেল করারও বিষয় রয়েছে। তার বাইরে আরেকটা বিষয় যে এখন এই গণঅভ্যুত্থানের পরে নির্বাচন হয়ে গেল, বিচারটাকে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে, মানে দ্রুততম সময়ের মধ্যে কি যৌক্তিক সময়ের মধ্যে শেষ করা প্রয়োজন। কোনোভাবেই যেন বিচার অবহেলা শিকার না হয় যে নতুন সরকারে আসছে বিচার স্লথ হয়ে গেল, মানে এটা আবার ঝুলিয়ে দেওয়া হলো। বিএনপিও তো বারবার প্রায়োরিটি দিয়েছিল যে বিচারটাই তারা প্রায়োরিটি রেখেই সেভাবে তারা এগোবে। হ্যাঁ, সেটাই আমরা চাই যে সেটা বাস্তবায়ন করুক। আমরা এগুলো নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর ঝুলে থাকতে চাই না। এবং সংস্কার কার্যক্রম এটাও দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন শুরু হবে বলে আমরা প্রত্যাশা করি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখন নতুন যে সরকার গঠিত হবে সবাই মিলেমিশে বাংলাদেশপন্থী রাজনীতিটা দাঁড় করাতে হবে। আমরা আর ওই যে ভারতীয় আধিপত্যবাদ, অমুক রাষ্ট্রের প্রতি নতজানু অবস্থায় থাকা, এগুলো চাই না। সব রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে যে না, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব। এটা আমাদের জন্য মঙ্গলজনক নয় আমরা ভারতপন্থী হয়ে গেলাম বা ভারতের আঙ্গুলে হেলনে চলবো অথবা মার্কিন সাম্রাজ্যবাদ এখানে আবার নতুন করে মাথা চাড়া দেবে, এগুলো চাই না। আর এটার জন্য সবচেয়ে বড় প্রয়োজন আমাদের নির্বাচন ব্যবস্থাটা ঠিক রাখা, সবার মধ্যে মিনিমাম ইস্যুতে ঐক্য থাকা। যখন এটা থাকবে তখন বিদেশি শক্তি কিন্তু এই সাহসটি পাবে না। আমরা কয়েকটি বিষয়ে তো ঐক্যবদ্ধ হয়েছিলাম, তরুণ প্রজন্ম থেকে শুরু করে আমরা যদি সিনিয়র সিটিজেন শুরু করে সবাই, যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রশ্নে সবাই কিন্তু এক ছিলাম এই 5ই আগস্টের পর থেকে শুরু করে। বিএনপি বলেন, জামাত বলেন, সেই জায়গাটা আসলে আমাদের কাজ করার কোনো জায়গা আছে কিনা। বিশেষ করে আমি যেটি বলতে চাচ্ছি যে আমাদের প্রতিবেশী দেশ ভারতকে তো অস্বীকার করতে পারবো না, সে তো আমার প্রতিবেশীই থাকবে। সেখানে আসলে সম্পর্ক বজায়ের ক্ষেত্রে নতুন যে সরকার গঠন করবে বিএনপি, তারা কি ধরনের রোল প্লে করতে পারে? ভারতের সঙ্গে আমরা কেউই তো যুদ্ধ চাচ্ছি না।
না, ভারত যুদ্ধ তো না। আমাদের প্রতিবেশী, আমরা ন্যায্যতাটা চাচ্ছি। Right. আমরা চাচ্ছি আমরা যে ভাই প্রতিবেশী তো বদলাতে পারবো। আপনি আমাকে ভাই হিসেবে স্বীকার করেন এবং আচরণ করেন, আপনি আমার বড় ভাই না, আমার সার্বভৌমত্বকে আপনি সম্মান করেন, আপনি যা বলবেন তা আমি কেন করব। দুজনের সম্পর্ক হবে দুজনের লাভের উপর নির্ভর করে, তাই না? জনগণের সম্পর্কের উপর ভিত্তি করে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে না। আপনি ভারতের সরকার সবসময় একটা রাজনৈতিক দলের প্রতি ঝুঁকেছিল, সেইটা না। সম্পর্ক হবে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের। তো বাংলাদেশ নীতি যেটা আছে ভারতের এখন, সেটাতে আগে অবশ্যই পরিবর্তন করতে হবে। দেখুন এই যে আমাদের আইসিসি ক্রিকেট নিয়ে কি হলো, শেষ পর্যন্ত আমরা যে ন্যায্যতার উপর দাঁড়িয়ে আছি সেটাই তো প্রমাণিত হলো, তাই না? অনেকদিন পরে মাথা উঁচু করে বাংলাদেশ অনেক দিন দাঁড়িয়ে। পরে আমরা গার্ডস নিয়ে কথা বললাম এবং শেষ পর্যন্ত আইসিসি আমাদের অনুরোধ করলো যে আবার যেন এই বিষয়টাকে আমরা একটু ঠিকঠাক করে দেই, এবং আমরা উদারতা দেখালাম। পাকিস্তানকে আমরা গিয়ে রিকোয়েস্ট করলাম যে তোমরা ভারতের সঙ্গে খেলো। আমাদের কত বড় উদারতা! তো সেই জায়গা থেকে আমরা তো আমাদের প্রাপ্য মর্যাদা এবং সম্মান চাই। আমরা তো বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সরকার কখনোই ভারতে গিয়ে আগ্রাসন চালাচ্ছি না। আমরা তো সেভেন সিস্টারকে অস্থির করছি না। এই কথাগুলো কখন আসে? যখন একতরফাভাবে অন্যায্য নীতি ভারত চাপিয়ে দিচ্ছে, তখনই এই কথাগুলো আসে। শুধুমাত্র তার লাভটা দেখছে, এই তার লাভ দেখতে গিয়ে সে এইখানে মানে একটা ঠুনকো গণতন্ত্রের নামে তার পক্ষের শক্তিকে এখানে টিকিয়ে রাখতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়। সেই কারণেই তাদের বিরুদ্ধে আমাদের এত কথা। তারা যদি ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায়, ওয়েলকাম। আমাদেরকে তো তাদের প্রয়োজন আছে, তাদেরও আমাদেরকে প্রয়োজন আছে। নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। একটু আপনার কাছে আসতে চাই আবুল হাসান রুবেল ভাই, ভোটের সার্বিক পরিবেশ নিয়ে বিদেশি যারা এখানে পর্যবেক্ষক ছিলেন তারাও সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে বিবিসি, সিএনএন সহ বিশ্বের অনেক বড় বড় গণমাধ্যমে বাংলাদেশের ভোট সুষ্ঠু হয়েছে সেটি তারা বলছে। বিষয়টি আপনি কীভাবে দেখছেন? আমি মনে করি না দেখার তো কিছু নাই। আমরা সারাদিন তো দেখলাম, মানে আমাদের চোখ আর ওদের চোখ তো আলাদা না, সব চর্ম চোখে তো একই জিনিসই দেখা যাবে যে আসলে এখানে মোটামুটিভাবে সবাই ভোট দিতে পেরেছে, ভোট গোনা হয়েছে ঠিক মতো, ভোটের ওইখানে সবাই সিগনেচার করেছে, ভোটের রেজাল্ট শিটে এসছে, পুরো প্রক্রিয়ার ভেতরে মানে আসলে তেমন কোনো গলদ ছিল না। হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা সমস্ত জায়গায়, মানে বাংলাদেশের প্রেক্ষিতে বলি যে বাংলাদেশ বা এই ধরনের দেশগুলোতে, আমাদের এই অঞ্চলের দেশগুলোতে এরকম ঘটে, সেইগুলোর দিক থেকে বাংলাদেশে একটা ভালো নির্বাচন হয়েছে, সেইটা থেকে আমি কোনো সমস্যা দেখি না। এবং এটা মানে যেটা বলবো যে ধরেন বাংলাদেশের এই নির্বাচন পর্যবেক্ষকরা মানে অতীতে যে সমস্ত ধরনের নির্বাচন পর্যবেক্ষক এসছে, আবার এবার যে নির্বাচন পর্যবেক্ষক এসছে, এর ভেতরে কিন্তু একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? পার্থক্যটা হচ্ছে অতীতে ভাড়া করা নির্বাচন পর্যবেক্ষক নিয়ে আসা হতো, আচ্ছা, এবং তাদের আসলে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে সারা দুনিয়ায় কেউ গুনতো না। মানে সারা দুনিয়ায় তাদের কোনো আসলে মানে নির্বাচন পর্যবেক্ষক দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে একজন গৃহিণী ধরে নিয়ে আসছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার নির্বাচন পর্যবেক্ষক। এরকম করে আসলে যে আওয়ামী লীগ আমলে যে ধরনের নির্বাচন পর্যবেক্ষক নিয়ে আসা হয়েছে, আর এইবার এসছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা বিরাট মানে পর্যবেক্ষক দল। হ্যাঁ, ধরেন আপনি আইআর মানে কাছ থেকে ওদের একটা পর্যবেক্ষক দল, ডিআই থেকে একটা পর্যবেক্ষক দল, এরা ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড পর্যবেক্ষক। তাহলে এই পর্যবেক্ষকরা কিন্তু আসলে একটা ভুয়া সার্টিফিকেট দিয়ে আসলে যাবে না, ফলে এদের সার্টিফিকেটের আসলে সারা দুনিয়াব্যাপী একটা মূল্য আছে। এবং এটা আমাদের আগামী যে সরকার, সেই সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ, কারণ সরকার বাংলাদেশের বর্তমান তো আমরা একটা গ্লোবালাইজড ইকোনমি, ফলে আমাদের এখানে স্ট্যাবিলিটি হবে কিনা, হবে কিনা, সেটা তো আমাদের নির্বাচনটা কেমন হয়েছে সেটার উপরে অনেকখানি নির্ভর করে। ফলে বিদেশি যারা এখানে ইনভেস্ট করতে চান, বিনিয়োগ করতে চান, আমরাও তো এরকম বিনিয়োগ চাই যে এটা আমাদের দেশের জন্য লাভজনক হবে। তো এই সমস্ত জায়গাতে এখন এইটা আমাদের একটা কাজে লাগবে যে আচ্ছা এখানে একটা ভালো নির্বাচন হচ্ছে, অর্থাৎ একটা স্ট্যাবল গভর্নমেন্ট হবে, স্ট্যাবিলিটি আসবে, তার মানে এখানে বিনিয়োগ করা যায়। এই সমস্ত জায়গাতে আমাদের নিজেদের জন্য এটা জরুরি, কারণ আমাদের এখানে কর্মসংস্থান এবং জায়গাটা খুবই, তারা আসলে এক প্রকার মানে অঘোষিত সার্টিফিকেট বলা চলে। হ্যাঁ, এটা একটা খুবই জরুরি আর কি ব্যাপার। অবশ্যই আপনার কাছে আবারও আসবো, মানিক ভাইয়ের কাছে আসতে চাই অন্য একটি বিষয়, সেটি হচ্ছে যে জামাত বলা চলে অঘোষিতভাবেই, মানে সরকার ঘোষিত ছাড়াই অঘোষিতভাবে ফলাফলে তারা বিরোধী দলে যাচ্ছে। সংসদে তাদের ভূমিকা কেমন হওয়া উচিত? না, এবারের সংসদ তো প্রাণবন্ত হওয়ার কথা, কারণ আগের সংসদে বিরোধী দলের ভূমিকা পালনের স্কোপ কম ছিল। এবার যেহেতু হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে, সংস্কারগুলো যদি দ্রুততম সময়ের মধ্যে হয়,
তো এই 3 মাসের মধ্যে যদি সংবিধানকে সংস্কার করা যায় তাহলে তো অনেক জায়গা আছে বিরোধী দলেরও অংশগ্রহণের। তারা যেমন রাজপথে বিভিন্ন বিষয়ে সরকারকে ভুল ধরিয়ে দিবে, একইভাবে সংসদকে প্রাণবন্ত কার্যকর করতে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। সেক্ষেত্রে তাদের সামনেও একটা অভূতপূর্ব সুযোগ তৈরি হলো যে তারা বিরোধী দল হিসেবে, একক বিরোধী দল হিসেবে মুক্তিযুদ্ধের পরে এই প্রথম ভূমিকা নিতে যাবে। সুতরাং এটি একেবারে চারটিখানি কথা নয়। আপনি যদি বিরোধী দল হিসেবে চৌকস দক্ষতা প্রদর্শন করতে পারেন তাহলে ভবিষ্যতে মানুষ আপনাকেও গ্রহণ করতে পারে, সেই মানসিকতা অবশ্যই থাকতে হবে। আর তারা যে অভিযোগ করছে ভেতরে মেকানিজম হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেগুলো তারা নির্বাচন কমিশনে গিয়ে উত্থাপন করুক। নির্বাচন কমিশনেরও উচিত যে এই বিরোধী পক্ষের সকল অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে জাতির সামনে তুলে ধরা, তাহলে একদম প্রশ্নমুক্ত একটা ব্যবস্থা তৈরি হবে এবং যাদের মনে প্রশ্নগুলো আছে তাহলে সেই প্রশ্নগুলো মিটে যাবে। এটাই আসলে করা প্রয়োজন। আমি আপনার বিরুদ্ধে একটা যদি অভিযোগ উঠাই তাহলে আপনার তখন দায়িত্ব হয়ে যায় যে সেই অভিযোগটি যে ভুল সেটা প্রমাণ করা। সেই জায়গাটিতে আমি নির্বাচন কমিশনকে বলবো যে এটা যেন তড়িৎ উদ্যোগ গ্রহণ করে এই ধরনের অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা এলাকায় আমি আহ্বান করব যারা বিজয়ী প্রার্থী তারা যেন আজকেই বা মানে আজকে যে সকালটা হলো আজকেই পরাজিত প্রার্থীর সঙ্গে গিয়ে দেখা করে, তারা একসঙ্গে ফটো সেশন করে, মিষ্টি বিতরণ করে। এটাও একটা চমৎকার সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেবে। আমি বলবো যে কোনো একটি পক্ষ দেশ শাসন করতে পারবে না, সরকারে গিয়েও পারবে না। কেন পারবে না? কারণ যদি তারা বিরোধী পক্ষকে সাথে না নেয় এবং বিরোধী পক্ষ যদি সাথে না আসতে চায় তাহলে নানা ধরনের কনস্পিরেসি চলতেই থাকবে, যেটা আমরা 16 বছরে দেখেছি। মুখ দেখা দেখি বন্ধ, কেউ কারোকে কোনো স্পেস দিচ্ছে না, মত প্রকাশ করাই যাচ্ছে না। ওই ট্র্যাডিশন এবং কালচার একদম পরিবর্তন করে দিতে হবে। হাতে হাত ধরে ধরে আমাদের এগুতে হবে। আপনি দেখেন কি পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে অনেকগুলো আসনে, যে হয়তো 2000, 3000, 5000 ভোটের জন্য 300 ভোটের কারণে হেরে গেছে। তাহলে আমি 2,03,000 ভোট পেয়ে নির্বাচিত হলাম, সেই ভোটারদেরকে আমি ফেলে দিতে পারি না। তার প্রতিও বিপুল মানুষের সমর্থন আছে। সেই সমর্থনটাকে গণ্য করে তাকেও সাথে নিতে হবে এবং বাস্তবিকভাবে এটা মাঠে প্রতিফলন ঘটাতে হবে। এবং আবার যদি সেই দুর্বৃত্তায়ন, আবার সেই সন্ত্রাস, আবার সেই অন্ধকারের পরিস্থিতি তৈরি হয়, সেটা আমাদের জন্য মঙ্গল হবে না। আমি 4টি লাইন বলতে চাই যে আসুন নতুন বাংলাদেশে আমরা এগিয়ে যাই। বন্ধুরা, আজ হাতে হাত রাখো, উদ্যম করো গতি, সামনে রয়েছে সোনালী সকাল, কেটে যাবে দুর্গতি। জি মানিক ভাই, আপনার কাছে আবার আসবো, একটু রুবেল ভাইয়ের কাছে আপনাকে আসতে চাই। যেটি মানিক ভাই বলছিলেন যে আমরা স্বাধীনতার পরে তো এমন একটি বাংলাদেশে আমরা চেয়েছিলাম যেখানে সব ভোটারের যে ভোটের যে মানে তার যে ভোটটি মূল্যবান তাকেও যেন কাউন্ট করা হয়। অর্থাৎ বিরোধী দল, সে তো বিরোধী, কিন্তু তাকে আসলে কিভাবে সম্মান জানানো হচ্ছে, তাকে আসলে কিভাবে তার যে ভোটের মূল্যায়নটা আসলে কিভাবে করা হচ্ছে। সেক্ষেত্রে জামাত বিরোধী দল, জামাতের কি বা করার থাকতে পারে, বিএনপির কি করতে পারে এই ক্ষেত্রে? ধন্যবাদ। স্বাধীনতার পর থেকেই আমরা এই ব্যবস্থাটা চেয়েছি, কিন্তু স্বাধীনতার পর থেকে এটা হয়নি। ধরেন মানে এমনকি ভোটও ঠিক মতো হয় না। 73 সালে আমাদের প্রথম যে নির্বাচন ছিল সেখানে বিরোধী দল হতেই দেওয়া হয় নাই, এমনভাবে যে যাতে নির্বাচনটা করা হয়েছে যাতে আসলে বিরোধী দল হতে না পারে। এবং মানে তখনকার বক্তব্যগুলো শুনলেও দেখবেন যে বিরোধী দল হওয়ার সুযোগ নিয়ে আজকে এটা করছে। যেমন এক অর্থে আসলে বিরোধী দল হওয়াটা দিলাম তোকে একটা বিরোধী দল হওয়ার ইয়ে, এই যে ধরনটা, এই ধরনটার ভেতরে একটা যে জমিদারি এবং জমিদারির সাথে আসলে যে স্বৈরাচারী মনোভাব, এই দুইটাই আসলে বাংলাদেশে বহুদিন ধরে প্রিভেইল করছে। তারপরে 91 সালে আমাদের একটা 90-এর গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে কিন্তু আমরা 91 সালে একটা নির্বাচন পেলাম। তারপরে কি হলো যে দেখবেন যে 91 নির্বাচনের পরে শেখ হাসিনা বলল যে এখানে একদিনও এই সরকারকে আমি স্বস্তিতে থাকতে দিব না, এবং টানা মানে বর্জন, সংসদ বর্জন এবং হরতাল এগুলো দেওয়া শুরু হলো। এই যে মানে আসলে বাংলাদেশে এই একটা পার্লামেন্টারি যে কালচার, এই কালচারটা গড়েই উঠতে পারে নাই। তার আগে গড়ে ওঠা যখন শুরু হয়েছিল তখনই গেল আবার মানে একটা 1/11 সরকার, এবং তারপরে হচ্ছে একেবারে ফ্যাসিস্ট। বাংলাদেশ সোজা হয়ে দাঁড়ানোর মতো অবস্থা, বাংলাদেশ সোজা হয়ে দাঁড়ানো একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়া, এইটা খুব কঠিন হয়ে গেছে। কিন্তু আমি মনে করি যে এই যে যেই সংসদটা আসছে এই সংসদটা অনেক প্রাণবন্ত হবে।
বিভিন্ন ধরনের, এখানে শুধুমাত্র বিএনপি আর জামায়াত না, কিন্তু আসলে অন্যান্য আরও অনেক দলের আসলে সংসদ সদস্যরাও নির্বাচিত হয়েছে এবং তাদের ভেতরে অনেকেই মানে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, এবং আগের পার্লামেন্টে আমরা এরকম যোগ্যতা সম্পন্ন কোনো লোক দেখি নাই। এরকম অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছেন এবং তারা প্রত্যেকেই জনগণের ভোটে নির্বাচিত। এটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা, যে জনগণের ভোটে নির্বাচিত যোগ্যতা সম্পন্ন একটা পার্লামেন্ট বহুদিন পরে বাংলাদেশ আবার দেখবে। ফলে এইখানে নানান কারণে পলিসি ডিবেটগুলো হবে এবং আগামী সংসদে যাতে আসলে এই সংসদ রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, সেটার জন্য সরকার বিরোধী দল উভয়কেই ভূমিকা নিতে হবে। যদি সেটা না নিতে পারে তাহলেই কিন্তু আসলে যাদের ভয় আপনি এত পাচ্ছেন শেষ আপনার মাথার উপরে পড়বে, চেপে বসবে। যদি এই সংসদকে আপনি রাজনীতির কেন্দ্রবিন্দু করতে না পারেন, যদি আপনি এই যে কিছু হইলেই এই রাজুতে আয় বলে ডাক দিয়েই আপনি মানে সবকিছু সমাধান করতে চান, এই মব করে যদি সমাধান করতে চান, তাহলে আসলে আরেকটা বিষয় আপনার কাছে এর মধ্যে জানতে চাই যে এর আগে আমরা দেখেছি যে বিএনপিকে এক ধরনের ট্যাগিং এর রাজনীতি করা হয়েছে, জামাতকে এক ধরনের ট্যাগিং এর রাজনীতি করা হয়েছে। নতুন বাংলাদেশে আসলে ট্যাগের রাজনীতি কতটুকু ধোপে টিকবে? টিকবে কারণ হচ্ছে একটু সতর্ক থাকতে হবে আমাদের। নতুন বাংলাদেশের মানে এইটা সারা দুনিয়ার ট্রেন্ড, তো এখন সারা দুনিয়াতে এখন একটা পোস্ট ট্রুথের যুগ চলতেছে। এই সময় হয় কি যে আপনি আসলে সত্য কি, ন্যায় কি, তার চাইতে বেশি হচ্ছে আপনি কি ন্যারেটিভ উৎপাদন করতেছেন, এইটা রাজত্ব চলতেছে। এবং এক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়াগুলো মানে সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে যে আপনার ফেসবুক, টুইটার, যাই হোক, হ্যাঁ, মানে এইগুলো হচ্ছে এটার একটা বড় বাহন। এইখানে বড় ধরনের পোলারাইজেশনকে সবসময় এইগুলোর অ্যালগোরিদম উৎসাহিত করে, ফলে ঘৃণার ছড়ানোর একটা বড় মাধ্যম হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়াগুলো। এখন এই পোলারাইজেশনের ভেতরে আপনি তো ট্যাগিংয়ের রাজনীতি হবেই, তাহলে এইটাকে ট্যাকেল করবে কে? এটা কি সরকার কোনো পদক্ষেপ নিতে পারে কিনা? এটা সরকার পদক্ষেপ নিলে হয় কি যে আপনার ওই আবার নিপীড়নের জায়গায় হতে হবে। আপনার কালচার তৈরি করে কালচারকে আসলে করতে হবে, মানে কালচার মোকাবেলা করতে হবে। কালচার আপনি না তৈরি করলে, ধরেন আমাদের এখানে হয়েছে কি যে আমাদের এখানে ডিজিটাল লিটারেসির আগে আমরা আসলে ডিজিটালি অনেক কিছু ভেতরে ঢুকে পড়ছি। ধরেন আমার এখনো পর্যন্ত জ্ঞান হয় নাই, হ্যাঁ, কিন্তু আমি অনেক টেকনোলজি শিখে গেছি, টেকনোলজি শিখছি কিন্তু আসলে জ্ঞান নাই। তখন হচ্ছে এটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এক ধরনের ইমব্যালেন্স তৈরি হয়। আমাদের এখানে এই ইমব্যালেন্সটা তৈরি হয়েছে। মানিক ভাই কি তাই মনে করেন কিনা আমাদের এখানে এই ধরনের একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে কিনা, কিংবা এই যে ট্যাগিং এর রাজনীতি আর এটা আসলে কতদিন চলতে পারে, এটা আসলে কিভাবে দমানো যায়, কোনো ওয়ে আছে কিনা? আসলে একটা কথা আছে যে ক্ষমতা হচ্ছে সূর্যের আলোর মতো, তো এই সূর্যের আলোয় কেউ আলোকিত হয়, কেউ পুড়ে যায়। তো দেখুন, ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা বৃত্ত, যে মানুষ এটাকে তোয়াজ করতে সবসময় আনন্দিত হয় বা তোয়াজ করলে সুবিধা পায়। এবং আমাদের রাজনীতিবিদদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কে আমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী এবং কে তোষামতকারী তা বুঝতে না পারা। দেখুন, 54 বছরের ইতিহাস, বা আমরা যদি একদম পেছনে ফিরে যাই, পলাশীর প্রান্তরের কথা বলি, আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হলো, সিরাজউদ্দৌলা বুঝতেই পারলেন না যে তিনি যাকে বিশ্বস্ত মনে করছেন সবচেয়ে বেশি, তিনি বিশ্বাসঘাতকতা করবেন। তো যখন ক্ষমতার পাশে মানুষ থাকে, ক্ষমতার চেয়ারে বসে, তখন এই ধরনের অনেক তোষামতকারী তৈরি হয়, তাই সেইগুলোকে চিহ্নিত করতে হবে। তারাই কিন্তু একদিকে ঝুলে থাকে। দেখুন, এই গণমাধ্যম 16 বছরে প্রকৃত রোল প্লে করতে পারেনি। গণমাধ্যমকেও ন্যায্যতার জায়গায় দাঁড়িয়ে আত্মসমালোচনা করতে হবে, কি যে আমাকেও সবাইকে ধারণ করতে হবে। ধরুন, এখানে আমরা 5 জন মিলে একটা টকশো করছি, সেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু আমরা দেখেছি কি যে সরকারের আনুকূল্য পাবার জন্যে অথবা আমার চ্যানেল বন্ধ হয়ে যাবে এই ধরনের আশঙ্কা থেকে আমরা কিন্তু সমাজের সবসময়ই একটা গুরুত্বপূর্ণ অংশকে বাদ দিয়েই রাষ্ট্রীয় ক্ষমতার দিকে ঝুঁকে থাকি। সেই জায়গাটা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে এই ধরনের যে ট্যাগ, এখন নতুন ট্যাগ তৈরি হচ্ছে, ছাপড়ি, গুপ্ত, এইগুলো আমাদের জন্য মঙ্গলজনক হবে না। এগুলো চাঁদাবাজ বা এই যে মৌলবাদী ট্যাগ, এটাও আমার মনে হয় যে এটা ভ্যানিশ করে দেওয়া উচিত। এটা কি হবে যে সবাই যখন এক টেবিলে বসার সুযোগটা থাকবে, সবাই যখন কথা বলতে পারবো, মুখ দেখাদেখি হবে, তখন ঘৃণাটা কম হবে। ধরেন এখন যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি যদি বিরোধী দলীয় নেতার বাসায় চলে যান মিষ্টির প্যাকেট নিয়ে,
আমি এটা উদাহরণ হিসেবে বললাম। বা বিরোধী দলীয় নেতা যদি প্রধানমন্ত্রীর বাসায় গিয়ে ভোরবেলায় হাজির হন, তাহলে সারা বাংলাদেশে কি বার্তাটা যায়? সেই কালচারটা কিছুটা পরিবর্তন হতে সেটা দেখছি যদি আমরা। তৈরি হয়, তখন কিন্তু এই যে তৃণমূল পর্যায়গুলোতেও আসলে পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো কমবে। এটা করতেই হবে ভাই, এটা কোনো উপায় নাই। আমি আপনাকে একটা তকমা দিয়ে ট্যাগ দিয়ে কোনো লাভ হবে না। আমরা ধর্মীয় সাম্প্রদায়িকতার চেয়ে এখন রাজনৈতিক সাম্প্রদায়িকতা বেশি দেখি। মানে আমি যে মত পোষণ করি এটাই শ্রেষ্ঠ, এর বাইরে কিছু নেই, আর অন্যরা নিকৃষ্ট। এই যে ধ্যান ধারণা, এটাকে একেবারে দূর করতে হবে। মানে আমি বলছি যে না আমিই শ্রেষ্ঠ, তুমি কিছুই না, সেটা না ভাই। অন্যের মতকে সম্মান ওই যে ভলতেয়ার যে কথাটা বলেছে যে আমি আপনার মত পছন্দ নাও করতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য আমি প্রয়োজনে জীবন দেব। এই অনুভূতিটা যদি থাকে তাহলে বাংলাদেশ এগুবে, না হলে ওই পুরনো বৃত্তের মধ্যে আমরা আবার চলে যাব। আপনার কাছে আবারও আসবো, একটু রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। আজকে জামাত আমির মধ্যরাতে একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন যে আমরা আসলে এই যে পরিবর্তন, তিনি কোনো দলকে আসলে কিংবা খুব বেশি ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং অস্থিরতা তৈরি হয়েছে ভোট কেন্দ্রে, এসব কিছু না বলে তিনি বলেছেন ইতিবাচক পরিবর্তনের একটি আভাস তিনি দিয়েছেন এবং সেটি তিনি দিয়েছেন। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি যদিও দেখিনি সংবাদ সম্মেলনটা, আমি অন্য ইয়েতে ছিলাম। তো যদি এটা এরকম হয় যে আসলে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের এখন দাবি করাটা আসলে খুব আমার কাছে বাস্তবোচিত মনে হয় না, এবং বাস্তবোচিত মনে হয় না। এবং বাংলাদেশে এই যে বললাম যে রেজাল্টকে উইথ গ্রেস মেনে নেওয়া, আমার যে মানে আমার যে ফলাফলই হোক, আমি ডাকসুর ইলেকশনের সময়ও এটা বলেছিলাম যে ডাকসুতে যাই হোক সব পক্ষকে এটা মেনে নিয়ে আসলে ইয়ে করতে হবে, জনগণের রায়কে আসলে মেনে নেওয়ার যে মানসিকতা, এইটা গড়ে তোলা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। আমি হেরে গেলেই কোনো একটা ইয়েতে, আমি হেরে গেলে এটা কনস্পিরেসি খুঁজতে শুরু করব, এটার চাইতে জানেন আপনার যদি সন্দেহ থাকে ভোটে, এটার একটা ডিউ প্রসেস আছে। এই ডিউ প্রসেসে এই প্রত্যেকটা মেকানিজমেই আছে, ধরেন ইলেকশন, হ্যাঁ একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াতে আপনি আবেদন করবেন, আবেদন করে সেটার আপনি মানে ইয়ে পাবেন, নিদান পাওয়ার চেষ্টা করবেন। যদি সেটার আপনার যদি ঠিক থাকে তাহলে আপনি পাবেন না, আর যদি না ঠিক থাকে, মানে ধরেন এই প্রসেসগুলো ঠিক করা, এই প্রতিষ্ঠানগুলো ঠিক করা, এইগুলোতে আমাদের মনোযোগ দিতে হবে, যাতে এই প্রাতিষ্ঠানিকভাবেই এই জিনিসগুলোকে আমরা সলভ করতে পারি। আমাদের দেশে যেটা হয়েছে, রাজনীতি মানেই হচ্ছে যে শত্রুতার মানে যে সংস্কৃতি, মানে শত্রুতা মানে হচ্ছে আপনি আর আপনি শত্রু। মানে রাজনীতি তো আমরা পরস্পরের প্রতিদ্বন্দ্বীও হতে পারি উইদাউট শত্রুতা, কোনো অসুবিধার তো কিছু নাই। আমরা পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু আমরা কেন শত্রু হতে হবে? শত্রু আর মিত্রের যে ভেদ, এই ভেদের ভেতর দিয়েই সব রাজনীতি করতে হবে এরকম নয়। এবং এই জায়গায় এটা সহাবস্থানের যে সংস্কৃতি, সেটা জামাত কতটুকু পারবে বলে মনে হয় আপনার কাছে? লেটস সি অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। মানে আমরা তো এখনো জানি না, তারা আসলে বিরোধী দলে এককভাবে কখনো থাকে নাই, ফলে আমরা এখনো জানি না তারা কি ধরনের আচরণ করবেন। আমরা আশা করি যে তারা ভালো করবেন, কারণ বাংলাদেশের তো আমরা ভালো চাই, তাহলে সকলের কাছ থেকে আমরা এরকম আচরণ প্রত্যাশা করি যাতে আসলে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। জি, একই প্রশ্নের উত্তর যদি আমিরুল মোমিনীন মানিক আপনার কাছে খুঁজতে যাই, জামাতের যে ইতিবাচক পরিবর্তনের আভাস, সেটিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, খেলা খেলতে গেলে দুপক্ষই লাগবে। আমি যদি মনে করি যে আমি খেলবো না, মানে আমরা হয় কি যে অন্যের মতকে গ্রহণ করতে পারি না, এটা একদম মানে অপরিণামদর্শী একটা আচরণ। টকশোতেই আমরা দেখি না মানে একটা পক্ষ আরেকটা পক্ষের বিরুদ্ধে কি ধরনের আমরা আক্রমণ করি, এটার তো প্রয়োজন নেই। আজকে যদি আমার মতের সঙ্গে রুবেল ভাইয়ের মতই মিলে যেত পুরোপুরি, তাহলে তো আমার প্রয়োজন ছিল না, আপনার প্রয়োজন ছিল না। 3টা আমিরুল মোমিনীন মানিক বসিয়ে রাখতাম, তারা শুধু মানে একই রকমের কথা বলে যেত, তাই না? একটা বাগানেও তো নানা ধরনের ফুলের সমারোহ লাগে, সমাজটা ঠিক এই রকমই। এখন দেখুন, আমি মনে করতে হবে যে যখন আমি খেলার মাঠে আছি, তখন আমার আইনের মধ্যে যা যা আচরণ করতে হবে আমি তাই করব। যুদ্ধের নিয়মও তাই, যুদ্ধ শেষ হয়ে গেলে সবাই বন্ধু, বা অপরাধী ছাড়া সবাই সহমর্মী। তো এখন যেহেতু আমরা নির্বাচন করেছি, নির্বাচনে কে হেরেছে কে জিতেছে সেটার চেয়ে বড় বিবেচ্য হচ্ছে যে আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছি কিসের জন্য? গণতন্ত্রের পথে বাংলাদেশের অভিযাত্রার জন্য। এটা তো একটা বিরাট দেশপ্রেমের কাজ।
এটা আমি বিশাল একটা বৈপ্লবিক কাজ করে ফেলেছি, মানুষের পক্ষে দাঁড়িয়েছি কল্যাণের জন্যে। তো এরপর আমার মনে হয় যে জামাত যে ব্রিফিং করেছে, আমি এটা শুনিনি, তো এটা শুনলে আমি আরও ক্লিয়ার হতাম। ভালো, তিনি ইতিবাচক আহ্বান জানিয়েছেন, খুবই ভালো কথা। আর যে অভিযোগ যদি থাকে সুনির্দিষ্টভাবে সেগুলো নিয়ে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পত্তির প্রচেষ্টা তারা করবে, সেটাও একটা বিষয়। দেখুন, এখানে একে অপরের ভুল ধরিয়ে দেবার জন্য অবশ্যই পক্ষ থাকতে হবে। আপনি নিরঙ্কুশ একাধিপত্য বা জমিদারিত্ব করবেন, এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হবে না। আপনি মনে করবেন বিরোধী দলকে যে সে আমার ভুল ধরিয়ে দেবার জন্যে সেফগার্ড, হ্যাঁ আমি ভুল পথে চলে যেতে পারি, তার একটা তীব্র সমালোচনা আমাকে সুন্দর পথে আবার ফিরিয়ে আনবে। আবার বিরোধী দলকেও মনে করতে হবে যে আমি সারাক্ষণ যদি তাকে বিদ্ধ করতে থাকি তাহলে সে কাজ করবে কিভাবে, তাই না? এই যে দুপক্ষেরই উপলব্ধি। সবশেষে আমি বলতে চাই যে এই নতুন সরকার গঠিত হবার সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে কিছু বিষয় নিষ্পত্তি করতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের ব্যবস্থা করা। এই বিচারটা কিন্তু থমকে গেছে। মানে এটা কেন একটা সিম্বলিক, এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, পুরো জাতি আমরা ইনভলভ হয়েছি, এই বিচারের দাবিতে সোচ্চার হয়েছি। শরীফ ওসমান হাদি এই নির্বাচনী কর্মযজ্ঞে অংশ নিয়েছিলেন এবং মানুষের দ্বারে দ্বারে তিনি গিয়েছিলেন, মানুষের কাছে ভোট চেয়েছিলেন। তার কোনো বিশাল বাহিনীও ছিল না, কিন্তু তার যে ভোট চাওয়ার পদ্ধতি, এটা কিন্তু গণতন্ত্রের জন্যই একটা সুন্দর উদাহরণ। তো সেই রকম একজন ব্যক্তির হত্যার পরে, মানে তফসিল ঘোষণার পরে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। সে নিজেও মৃত্যুর আগেই বলেছিল যে আমি যদি হত্যাকাণ্ডের শিকার হই তাহলে যেন বিচারটা পায় আমার পরিবার। তো দেখুন এটা কি ধরনের একটা থ্রেট ছিল যে তাকে হত্যার মধ্য দিয়ে নির্বাচনটাকে বানচাল করে দেওয়া। এবং আমরা যদি পুরো জাতি এক হয়ে এটা সোচ্চার না হতাম, আরও এই ধরনের অনেক ঘটনা ঘটতে পারত, অনেক প্রার্থী আক্রান্ত হতে পারত। তো সেই জন্য নতুন সরকারের কাছে মোস্ট প্রায়োরিটি বেসিস আমি বলবো যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারটা নিশ্চিত করা, যেন যথাযথ বিচার, ন্যায্য বিচার ওসমান হাদির পরিবার পায়। নইলে কিন্তু এই যে বিচারহীনতার সংস্কৃতি থেকেই যাবে। এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো পুলিশ সংস্কার। আমরা পুলিশকে কদিন আগে কী ধরনের আচরণ করতে দেখলাম, এই নতুন বাংলাদেশে এই ধরনের আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। সেটি আমরা দেখেছি মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের সময়, মানে এই যে সর্বশেষ কদিন আগে যে ওসমান হাদির বিচারের জন্য তারা যমুনার সামনে গেল, মানে কিভাবে আক্রমণ করা হলো ছাত্র জনতার উপরে। অনেক ভুল থাকতে পারে ছাত্র জনতার, কিন্তু আপনি ভুল পদ্ধতিতে তাকে তো প্রতিহত করতে পারবেন না। কিন্তু তাকে একেবারে সেই বর্বর কায়দায় পেটানো হলো, রাস্তায় ফেলে। সেই আগের কথাগুলো আমাদের সামনে মানে ভেসে উঠলো। তো আমরা এই ধরনের পুলিশও চাই না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিশুদ্ধির জন্যে যা যা করণীয় নতুন সরকারকে করতে হবে। এর আগে আমরা দেখেছি যে সাবেক একজন সেনা প্রধান তিনি বলেছেন ডিজিএফআই বিলুপ্তির কথাও বলেছেন। আসলে এটাকে কিভাবে, কোনো কিছুর পোশাক বদল বা বিলুপ্তি করে কি লাভ হবে? বিলুপ্তি করে আরেকটা নাম দিয়ে দিলেন, আরেকটা বাহিনী করলেন। পরিশুদ্ধি করেন, সমস্যাটা কোথায়? আপনি পুলিশের পোশাক পরিবর্তন করেছেন, কি হয়েছে? পুলিশের ভেতরে অভ্যন্তরীণ কাঠামো, যে কাঠামো ফ্যাসিবাদী হয়ে উঠতে সহযোগিতা করছে, তাকে তো ভেঙে দিচ্ছেন না। পুলিশ কেন এরকম আচরণ করবে? পুলিশকে তো আপনি নির্যাতনের ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছেন যারা সরকারে যাচ্ছেন। সেই জায়গাটা বন্ধ করেন। সেই জায়গাটা যদি আমরা বন্ধ করতে পারি, সংস্কার করতে পারি, তাহলেই তো হয়। একটা বাহিনী তৈরি করার পর সেটাকে ভ্যানিশ করে দিলেই সমাধান হবে? যদি ভ্যানিশ করে দিয়ে সমাধান হয় তাহলে করুন, কিন্তু সেটা তো হয় না সাধারণত। সেই জায়গায় রাষ্ট্রের কি গোয়েন্দা সংস্থা দরকার আছে না? অবশ্যই। তো গোয়েন্দা সংস্থাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি কি করছি, আমার সীমা কতটুকু, আইনের মধ্যে আছি কিনা। এই বিষয়গুলো যদি আমরা বিবেচনায় নেই তাহলে আমার মনে হয় সুন্দর বাংলাদেশ নির্মাণ করা যাবে। আমরা একটু রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। মানিক ভাই সর্বশেষ যেটি বলছিলেন যে সংস্কারটা আসলে কেতাবি, মানে ওই যে গোয়ালে না থেকে গরু আসলে কেতাবে আছে, এমনটি মনে হয় কিনা আপনার কাছে? সংস্কার আসলে প্রায়োরিটি বেস কোনটাকে দিতে হবে নতুন সরকার? ধন্যবাদ। নতুন সরকারের মানে একটা ধরেন আপনার কেতাবেও সংস্কার লাগবে। কেতাবের সংস্কার না হলে আবার অনেক সময় গোয়ালে সংস্কার করা যায় না। এই জন্য প্রথমে একটা সংবিধান সংস্কারের যে সমস্ত প্রস্তাব আছে সেগুলো সম্পন্ন করতে হবে। কারণ বাংলাদেশে এই যে স্বৈরাচারী ক্ষমতা, এই স্বৈরাচারী ক্ষমতার একটা প্রধান উৎস হচ্ছে আমাদের একটা সাংবিধানিক ব্যবস্থা। এখানে এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করা আছে, কোনো জবাবদিহিতার জায়গা নাই। ফলে এগুলো আপনার সাংবিধানিকভাবে ঠিক করতে হবে।
এই সাংবিধানিকভাবে এটা ঠিক, কিন্তু এটাই যথেষ্ট না, এটাই যথেষ্ট না। আপনি যদি ওই যে পুলিশের সংস্কারের জন্য যে প্রস্তাব, ধরেন পুলিশকে আপনি যেভাবে আসলে এখন পুলিশের দুর্নীতি কিংবা পুলিশের ক্ষমতার অপব্যবহার কিংবা পুলিশের বেআইনি নির্দেশ মানা, এই সমস্ত জিনিস, বেআইনি নির্দেশ মানা, দলীয়করণ, এই সমস্ত জিনিসকে যদি আপনি মানে সংস্কার না করেন, দলীয়করণের একটা বড় প্রভাব আমরা বিগত স্বৈরাচার আমলে দেখেছি কিভাবে সেটি এটা এখানে ধরেন পুলিশ একটা কমিশন করে দেন এবং সেইখানে যদি পুলিশ যদি আপনার যে কোনো ধরনের পলিটিক্যাল বেআইনি আদেশ মানতে বাধ্য না থাকে, তাহলে পুলিশ কেন করবে? ধরেন পুলিশের অপরাধ যদি থাকে, তাহলে পুলিশের অপরাধ পুলিশ তদন্ত করবে না, এটা বিচার বিভাগের ভেতর দিয়ে তদন্ত হবে। এই সমস্ত ব্যবস্থা করেন। পুলিশের লেথাল উইপন আপনি কমায় দেন, কারণ পুলিশ কেন এত লেথাল উইপন ব্যবহার করবে? এটা তো কোনো আর্মড ফোর্স না। মানে পুলিশ তো বাংলাদেশের জনগণের মানে বন্ধু, মানে জনগণের সাথে মিলে এসে কাজ করবে জনগণের ভেতরে। তার হাতে এত বড় বড় লেথাল উইপন তো দরকার নাই। সন্ত্রাস দমনের জন্য আলাদা বাহিনী তো আছেই, সোয়াট আছে, র্যাব আছে। মানে যদি র্যাব বিলুপ্তও করেন তাহলে সন্ত্রাসের জন্য আলাদা বাহিনী করতে পারেন, কিন্তু সাধারণ জনগণের উপরে কেন এরকম লেথাল উইপন ব্যবহার করবে? এটা তো মানে 1861 সালের যে সমস্ত ব্রিটিশ প্রবর্তিত যে পুলিশ আইন, সেই পুলিশ আইনের অধীনে, ঔপনিবেশিক আইনের অধীনে এখনো পর্যন্ত চলছে। এখান থেকে তো মুক্ত হতে হবে। একটা গণতান্ত্রিক দেশে, স্বাধীন দেশে কেন ঔপনিবেশিক সাবজেক্ট বা প্রজার মতো আমার দেশের নাগরিককে সে ইয়ে করবে? সেটা তো হইতে পারে না। তাহলে এই আইনের পরিবর্তন দরকার। আপনি ধরেন এখানে আমলাতন্ত্রের ওইখানে আমার এখানে সাধারণ মানুষ, একটা শ্রমিক, কৃষক, এটা তো যেতেই ভয় পায়, ও তো গিয়ে সার করতে থাকে। তো আসলে তো প্রজাতন্ত্রের কর্মচারীর কাজ হচ্ছে এই নাগরিকদের সেবা দেওয়া। আমি বলছি না যে সে ওর চাকর এইরকম কোনো সম্পর্কের ভেতরে না। নাগরিকদের সেবা দেওয়াটা হচ্ছে তার কাজ। তাহলে এই কাজের জন্যই তাকে রাষ্ট্র নিয়োগ করেছেন। তাহলে নাগরিকরা ওই সেবা পাচ্ছে কিনা এটা ইনশিওর করা হচ্ছে তার কাজ। ধরেন আমাদের এখানে আমলাতন্ত্র হয়ে গেছে নীতি নির্ধারক। এখানে রাজনীতিবিদদেরও ব্যর্থতা আছে। আমি বলি তো, রাজনীতিবিদরা যদি আসলে নিজেরা ক্যাপেবল হয়, নিজেরা যদি মেরুদণ্ড সম্পন্ন হয়, সৎ হয়, তাহলে কোনো আমলা আসলে তার উপরে প্রভুত্ব বিস্তার করতে পারে না। ফলে এইখানে সমস্ত দিক থেকে আমাদের সংস্কারটা শুধু এক জায়গায় আসলে না, আমাদের সর্বাঙ্গে ব্যথা। তাইলে ওষুধ আসলে সর্বাঙ্গেই দিতে হবে। জি, আপনার কাছে আবার আসবো। একটু মানিক ভাইয়ের কাছে আসতে চাই যে তারেক রহমান বলেছিলেন জাতীয় সরকার গঠনের কথা। এই যে নতুন সরকার গঠন করবে বিএনপি এবং তার জোট সতীর্থ যারা আছে, আপনার কাছে মনে হয় কি জাতীয় সরকার গঠনের প্রয়োজন আছে এখন, নাকি কিভাবে সরকারটা গঠন করা উচিত? বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময়ে এই কথা বলেছেন যে জাতীয় সরকার তিনি গঠন করবেন। এই কথাটা কেন এলো? যখন গণ অভ্যুত্থানের পর ছাত্রদের একাংশ তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিলেন, এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বইয়ের মধ্যে আছে, যে জাতীয় সরকার গঠন করা যায় কিনা বা তিনি এই ধরনের জাতীয় সরকারে আসবেন কিনা। তখন তিনি বলেছিলেন যে না, নির্বাচনের পরে আমরা সবাই মিলে দেশ পরিচালনা করব, মানে একটা সরকার গঠন করব। কিন্তু বাস্তবতাটা কি? ধরুন এখন জামাতও এই সরকারে যুক্ত হয়ে গেল, তাহলে কি রাষ্ট্র চলবে? একটা রাষ্ট্রকে সুন্দরভাবে সোজা পথে চলার জন্য শক্তিশালী বিরোধী দল প্রয়োজন, তাই না? তো আপনি জাতীয় সরকার মানে হচ্ছে যে বিএনপি যাদেরকে নিয়ে জোট করেছে, বা আরও যদি ইনক্লুসিভ বলি, আরও সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ তারা চাইলে এক্সপার্টদের এই সরকারে নিতে পারে, তাহলে জাতীয় সরকার হয়ে উঠতে পারে। কিন্তু জাতীয় সরকার কনসেপ্টটা একটা নির্বাচনের পরে কতটা গ্রহণযোগ্য হবে সেটাই। ধরুন আমি কথাই বললাম যে এখানে জামাতও যোগ দিল, তাহলে বিরোধিতা করবে কে? তাহলে জনগণের বিরুদ্ধে নিপীড়নমূলক যখন কোনো কিছু হবে, কে রুখে দাঁড়াবে? সেটা বিরোধী দলকে বলতে হবে। সুতরাং এই কনসেপ্টটা এখন কতটা কার্যকর সেটা নিয়ে প্রশ্ন আছে। একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক বিরোধী দল এবং সরকারি দলের মাধ্যমে, সেটি আমরাও চাই, নিশ্চয়ই আপনারাও চান। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড, এতক্ষণ আপনারা এই অনুষ্ঠানের সাথে ছিলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।